আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো রবিবার, এখন কিন্তু সকাল নয়, অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। তো এখন বেজে গেছে প্রায় 9:30 মতো। তো এই যে এখন আজকে সকালের খাওয়া দাওয়া হবে, তারপরে টুকটাক কাজ শুরু হবে। তো চলো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। এই যে পরোটা, ঘুগনি আর চপ, তো এই হবে সকালের খাওয়া দাওয়া। আর একজন এই যে খেতে বসেই শুরু করে দিচ্ছে। কি ঝাল এটা? ঝাল তাহলে খাওয়ার দরকার নেই। সকালের খাওয়া দাওয়া শুরু করে শেষ করে দিয়ে এই যে এখন চলে আসলাম মাছ কাটতে। তোমাদের দাদা ভাই যে বাজার গিয়েছিল, তো ওই মাছ এনেছে আর তার সঙ্গেও এই যে পরোটা ঘুগনি এনেছিল। তো সবজি টবজি কিছুই আনেনি, কারণ আজকে এই দুপুরটাই শুধু বাড়িতে খাওয়া হবে, তারপর আবারও দুদিন একেবারেই রান্না বন্ধ। আজকে সন্ধ্যা থেকেই ওই যে বিয়ে বাড়ি আছে, তো আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে, বউ, তারপর বউ ভাত, নিমন্ত্রণ করে গেছে, একেবারে সেই বুধবার থেকে রান্না হবে আর কি। তো সেই জন্য সবজি টবজি কিছু আনেনি, মাছটাই এনেছে, তাই মাছটাই বেশি হয়ে গেল। তো যাই হোক, আমরা হয়তো ভেবেছিলাম যে কাল থেকে নিমন্ত্রণ থাকবে, তবে আজকে সন্ধ্যা থেকে থাকবে বলে বুঝতে পারি না আর কি। তো যাই হোক, মাছটা এখন কেটে নিচ্ছি, কেটে রান্নাবান্না বসাবো। তবে তার আগে আজকে একটু ঘরটা পরিষ্কার করব। অনেক দিন হলো ঘরটা পরিষ্কার করা হয়নি, আর গরম পড়ে যাচ্ছে, তারপর শরীর খারাপ হলেও করতে পারছিলাম না, শীতকাল সময় পাচ্ছিলাম না। তো আজ যেহেতু ছুটির দিন, তারপর কাল থেকে বিয়েবাড়ি, ওইসবের ঝামেলায় আর ঘরের কাজকর্ম হবে না, তাই ভাবলাম আজকে একটু ঘরটাকে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না শুরু করব। আর যেহেতু ছুটির দিন, চাপ নেই, রান্না তাড়া নেই, একেবারে বেলা হলেও কোনো অসুবিধা নেই। তবে উনুনে রান্না করব আজকে। সেদিনে জ্বালনগুলো সব রেডি করে রাখা আছে, আবার বৃষ্টি হবে শুনতে পাচ্ছি। যদি রান্না করে জ্বালনগুলো শেষ না করে ফেলি, তাহলে বৃষ্টি হলে আবার ভিজে যাবে, কারণ রাখার তো জায়গা নেই। তো যাই হোক, চলো, মাছগুলো আমার কাটা হয়ে গেল। এখন মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে, লবণটা মাখিয়ে রেখে দিয়ে চলে এসেছি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না। তোমাদের দাদাভাই বললো ওই আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে, টমেটো দিয়ে, আর ক্যাপসিকাম আছে একটা দেবো, আর একটু বিনস রয়েছে, তো বিনস আলুর তরকারি বানাবো। তো এই রান্না হবে। তো তারপরে চলে আসলাম এই যে ঘরে। এসে দেখো খাটের রেলিংগুলো সুন্দর করে মুছে নিলাম, আর তারপর ফ্যানটাকেও মুছে নিলাম। এবার তো এই জিনিসটাই দরকার হবে, কারণ একটা সেকেন্ড এই জিনিসটা ছাড়া আমাদের চলবে না, তাই না? তো দেখো বন্ধুরা, বক করতে করতে ভুলেই গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। খাটটাকে সুন্দর করে মুছে নিলাম, তারপর দেখো বেডশিটগুলোও তুলে নিয়েছি, বালিশের কভারগুলো খুলে বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। কম্বলটা আগের থেকে রোদে দিয়েছিলাম। আর এখন এই যে মেয়ের টেবিলটাকে ঝেড়ে বইপত্রগুলো সরিয়ে নিয়েছিলাম। তারপরে এই টেবিলের কভারটা দেখলাম খুব একটা নোংরা হয়নি, তাই উল্টে বিছালাম আর কি। যদিও সেই সাইডটা একটু হালকা মনে হচ্ছে, আসলে একটু আলতু ধুলো পড়ে। তো এদিকটা দেখলাম একেবারেই পরিষ্কার আছে, সেই জন্য ভাবলাম কাচার প্রয়োজন নেই। তো ভালো করে বিছিয়ে আবার টেবিলটা গুছিয়ে নিলাম, আর জানলার পর্দাটা খুলে নিলাম। দীর্ঘদিন হয়ে গেছে জানলা দরজার পর্দাগুলো কাচাই হয়নি, জানো তো। তো এই সবই কাচা হয়, বেডশিট কাচা হয়, রেগুলারই কাছাকাছি চলে, কিন্তু এই জানলা দরজার পর্দার আর খোলাও হয় না, আর কাচাও হয় না। তো আজকে খুলে নিলাম। তো ভাবছি দরজার পর্দাগুলো একদিন কাচবো, তবে আজ না। তারপরে দেখো যে শোকেসের মাথার উপর কিছু জিনিসপত্র রয়েছিলো, বিশেষ করে ওষুধ ছিল, তো সেগুলো নামিয়ে নিলাম। ওর মধ্যে অনেক এক্সপায়ারি ওষুধ রয়েছে, কাপ সিরাপ আর কি। তো সেগুলোকে সব ফেলে দেবো, কারণ হয়তো অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে রেখে দিয়ে লাভ নেই। কারণ যে জিনিসগুলো থাকবে তার মধ্যে ধুলো নোংরা হবে আর ধুলো ধরবে। যত কম জিনিস থাকবে ততটাই ভালো। তো যেগুলো প্রয়োজন সেগুলোই দেখো তুলে রাখছি, আর প্রয়োজনীয় জিনিস যেগুলো নয় সেগুলোকে বের করে রাখছি। সময় করে ওগুলোকে দেখে ফেলবো, হয়তো দেখবো ওর মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস আছে, তো সেই জন্যই এখনই ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। এর মধ্যে কিছু ওআরএস ছিল, তো সেগুলো মনে হচ্ছে এক্সপায়ারি হয়ে গেছে, সেই সমস্ত কিছু বের করে গুছিয়ে রাখবো, কারণ আবার গরমের দিন আসছে, ওই জিনিসগুলোরই প্রয়োজন হবে, তাই না? তো শোকেসটার মাথাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কাপড় বিছানো ছিল, কিন্তু তারপরেও দেখছি ধুলো জমেছিল। তো সেই জন্য ধুলোটা ভালো করে মুছে আবার কাপড়টাকে উল্টো দিকে ভাঁজ করে তারপরে বিছিয়ে দিলাম। আর তারপরে এই কয়েকটা জিনিস যেগুলো শোকেসের মাথার উপর থাকে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুদীপ্তা দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার শাড়ি পরলে খুব সুন্দর লাগে, ভালো থাকে বনু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। আর হ্যাঁ গো, শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু ভালো লাগে। আসলে কথায় আছে না, শাড়িতেই তো নারী।
তো যাই হোক, আমরা হয়তো সুবিধার জন্য নাইটি পরি, কাজের সুবিধা, তারপরে এই গরমের জন্য। তবে আমারও শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গরমের দিনে না একদমই পারি না। তবে আগে আগে কিন্তু শাড়িটাই আমি সবসময় পরতাম, নাইটি পরতামই না। যদিও পরতাম একেবারে এই রাত্রে ঘুমানোর সময় পরতাম, আবার ঘর থেকে বেরোনোর আগে খুলে ফেলতাম আর কি, মানে শাড়ি পরে নিতাম। এইরকমই ছিল বিয়ের পর পর। এই গত 2 বছর হলো, লাস্ট 2 বছর মানে এতটাই গরম পড়ছে, যার কারণে শাড়ি নিয়ে সামলাতে পারি না। তো সেই কারণেই পরা আর কি, নাহলে আমি নাইটি খুব একটা পরতাম না আগে। আমারও শাড়ি পরতেই ভীষণ ভালো লাগে। আর তখন একটু রোগা পাতলা ছিলাম, তো কাজ করতেও কোনো অসুবিধা হতো না। আর তখন এতটা কাজের চাপও ছিল না, কারণ মেয়ে ছোট ছিল। তারপরে আমার তখন ইউটিউব ছিল না, ওই সংসারে রান্না আর খাওয়া এরকমই কাজ ছিল আর কি। আর এখন প্রচুর প্রেশার বেড়ে গেছে, তো শাড়ি পরে যেন সামলে উঠতে পারি না। তবে শীতের দিনে অসুবিধা হয় না, তোমরা দেখেছো শীতের দিনে আমি শাড়িটাই বেশি পরেছি। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এইভাবেই পাশে থেকো। আর এখন দেখো, ওদিকে শোকেসটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ড্রেসিং টেবিলের মাথার উপরটাও সুন্দর করে সব নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে, আবারও ওই কাপড় একটা ব্লাউজের পিস ছিল, এটা তো কাটাবো না বলে ওটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি। তারপরে আবার ঠাকুরগুলো দেখো সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি। আর ওই ঠাকুরগুলো না আমার সিংহাসনে ছিল, যে একজন দিদিভাই বলেছিল একই ঠাকুর মানে একের বেশি রাখতে নেই, তো সেগুলোকে নিয়ে এসে ওই ড্রেসিং টেবিলের মাথার উপর রাখা আছে। তবে ওখানে কিন্তু আমি ধূপ দেখাই, প্রদীপ দেখাই, জানো তো। তো যাই হোক, ওপরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলো খুব বেশি নোংরা নয়, কারণ তোমরা দেখেছো প্রায় দিনই এগুলো মানে পরিষ্কার করা হয় হালকা হাতে আর কি, তো সেই জন্য খুব একটা নোংরা হয়নি। সময় পেলেই না আমি জিনিসপত্রগুলো পরিষ্কার করি, কারণ আমরা না প্রত্যেকটা জিনিসের প্রতি এত মায়া, জিনিসগুলো যাতে নষ্ট না হয় আর কি। সে কম দামি হোক বেশি দামি হোক যাই হোক, আমি চাই আমার সমস্ত জিনিসগুলো আমার সঙ্গে সঙ্গে যেন অনেক দিন থাকে। তো সেই আর কি, সেটা বলতে পারো হয়তো একদিক দিয়ে আমরা কষ্ট করে তৈরি করেছি সেটার জন্য, বা যাই হোক যে কোনো কারণে হোক, প্রত্যেকটা জিনিসের প্রতি, শুধু এই সমস্ত জিনিস নয়, জামা কাপড় থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে জিনিসটার প্রতি আমার মায়া বা ভালোবাসা নেই, জানো তো। প্রত্যেকটা জিনিস, এমনকি যে কোনো নতুন আমার যে শাড়ি আছে জানো, আমার সেই বিয়ের সময়কার শাড়ি এখনও রয়েছে, কিছু কিছু শাড়ি হয়তো পরি না, কিন্তু এখনও আলমারিতে যত্ন করে গোছানো হয়ে আছে। তোমাদের দাদাভাই শুধু বলে পড়বে না, শুধু আলমারি ভর্তি করে রাখো, ওই জন্যই তো জায়গা পাওয়া যাচ্ছে না। ঠিকই, পুরোনো জিনিস যদি না বাদ দিতে পারি তাহলে তো জায়গার অভাব হবেই, তাই না? কিন্তু আমার ওই যে একটা মায়া, জিনিস নষ্ট হয় না তো, যতক্ষণ না ছিঁড়ে যায় ততক্ষণ আমার ওই জিনিসটাকে ফেলতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরে দেখো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম। আর তারপরে এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং করেছিলাম আর কি, তো সেটাকেও মুছে তারপরে এই যে আর্টিফিশিয়াল ফুলদানিটা রেখে দিলাম। আর শম্পা দিদিভাই কমেন্ট করে জানিয়েছো চলে এলাম ভিডিও দেখতে, একদম সময় পাচ্ছি না গো ভিডিও দেখার। প্রথমেই তোমাকে বলি থ্যাংক ইউ সো মাচ, এত এত অসুবিধার মধ্যেও যে তুমি আমার ভিডিও দেখছো এবং কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ গো, আমাদের প্রত্যেকেই সময়ের খুবই অভাব, কারণ যেহেতু একার সংসার যাদের, তাদের তো সত্যিই সময় পাওয়া সম্ভব হয় না। আর এখনকার দিনে আমরা প্রত্যেকেই এত ব্যস্ত, কোনো কিছুর জন্য সময় সত্যিই পাওয়া যায় না। এটা কি বলতো, পরিস্থিতির শিকার আমরা, এটা একদমই কারো দোষ নয়। আমিও তো অনেককে ফোন করতে পারি না বলে না, তারা রাগ করে, বলে কেন ফোন করে না ও, কিন্তু কেউ বুঝে উঠতে পারে না যে আমার এই সময়ের অভাব। তোমরা সারাদিন তো দেখছো, প্রায় আমি আমার সারাদিনের রুটিনটা শেয়ার করি, আমি কিন্তু একটু বসার বা কারোর সঙ্গে গল্প করার সময় পাই না। সারাদিন এই সংসারের কাজকর্ম দেখো, সকাল থেকে উঠেই বাসি কাজকর্ম, মেয়েকে টিউশন পাঠানো, তারপরেই বাসি কাজ শেষ, রান্নাবান্না, তারপর মেয়েকে স্কুলে পাঠানো, এবং তারপর যে সময়টা পাওয়া যায় সেটা আমার এই ভিডিও এডিটিং, আপলোড ওই দিতে দিতে আবার দুপুরের সময় হয়ে যায়, আবার সেখানে স্নান, খাওয়া, জল আসলে জলের কাজ, তারপরে হয়তো 1 ঘন্টা ওই 2 থেকে 3টে খাওয়া দাওয়ার পর ওই সময়টায় একটু রেস্ট পাই, ওই সময়টা হয়তো শুয়ে একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করি। আবার 3টের সময় মেয়ে চলে আসলো, আবার ওকে খাওয়ানো, বিকেলের কাজকর্ম, তারপর যেদিন থাকে নাচ গান ছবি আঁকা সেগুলো, আবার সন্ধ্যাবেলা রোজকারের মতো সন্ধ্যা দেওয়া, মেয়েকে নাচ প্র্যাকটিস, গান প্র্যাকটিস, পড়াশোনা, ছবি আঁকা সমস্ত করি, আবার রাতে রান্না। বলো তো আমার সময়টা কোথায়? তারা যে ভাবে রাগ করে, সত্যি আমি তাদেরকে বোঝাতে পারি না যে সত্যি সময় আমার একা। এটা যদি আরও 5জন থাকতো, একটা কাজ করে নিতে পারতো কেউ, তাহলে আমার একটা কাজের জন্য ফ্রি হতাম, কিন্তু তারা জানে আমার A to Z সম্পূর্ণটা আমি একা করি। তো তা সত্ত্বেও না তারা এসব ভাবলেও আমার কিছু করার নেই, জানো। তো সেরকমই আমি, ওই জন্য অবস্থাটা সবার বুঝি, কারণ আমি নিজের ক্ষেত্রে জানি তো, তাই সবার বুঝি। তো যাই হোক, তবুও তুমি এত কষ্ট করে আমার ভিডিও দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
আর দেখো গল্প করতে করতে আমার অনেক কাজ এগিয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তখন যে ছেড়েছিলাম বেডশিটটা বিছানো হয়নি, কারণ ভেবেছিলাম রান্নাটা করে নিই, তা না হলে দেরি হয়ে যাবে আর এটা খেয়ে দিয়ে তারপরে গোছানো যাবে। তো সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তো তোমাদের দাদাভাই একটু রেস্ট নেবে, মেয়েকেও একটু শোয়াবো আর আমিও একটু রেস্ট নেব। আবার বিয়ে বাড়ির হচ্ছে আজকে হলুদ তেল আছে, তেল হলুদের নিমন্ত্রণ আছে, 3টের সময় ডেকে গেছে, তো ঘুম হবে না, একটু শোবো আর কি। তো তার জন্য দেখো বাসন টাসন আমি এখনও মাজিনি, ওই হাতটা ধুয়ে এসে চটচট বেডশিটটা বিছিয়ে দিলাম। আর এখন বালিশের কভারগুলো পরিয়ে দিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে একটু শোবো। আর তারপর আবার তো 3:30 নাগাদ যাবো ওদের বাড়ি, আবারও এসে বিকেলের কাজকর্ম। তো প্রত্যেক দিনের মতো আর কি। দেখো বেডশিটটা আমি বিছিয়ে নিলাম আর এখন সুন্দর করে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। এছাড়াও কমেন্ট করেছো MJ অধিকারী ফ্যামিলি, সুস্মিতা এবং জয়া রায়চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর এইভাবেই সাপোর্ট করো। মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, খাওয়া তো বেডশিটটা বিছিয়েছিলাম, তারপরে বিছানাটা রেডি করে দিয়ে তারপরে বাসনগুলো মেজে ধুয়ে একটু শুয়েছিলাম। আর তারপরে দেখো ওদের বাড়িতে গিয়েছিলাম। আর যে আলতা পরেছি, মুখে হলুদও লাগানো রয়েছে। তো ওখানে টিফিন দিয়েছিল লুচি আর মিহিদানা। তো মেয়ে এখন বসে বসে ঘরে সেটা খাচ্ছে, মেয়েও গিয়েছিল আমার সঙ্গে। আর ওখানে গেলে একটু সময় লাগে, বেশ আনন্দ হয়, মানে যত বউরা তো আসে সবাই সবাইকে হলুদ মাখানো, তারপরে এই আর কি, এটাই বেশি আনন্দ লাগে, সেই জন্যই যাওয়া। নাহলে এটা কোনো আমার বাপের বাড়ি থেকে আবার এই নিয়মটা নেই, জানো তো। তো যাই হোক, এখানে বিয়ের আগের দিন আছে তেল হলুদ, বিয়ের আগের দিন বিকেলে। তো ওখান থেকে এসে আর মুখটুকু ধুইনি এখনও। তো এসে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেলের টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে ভাবছি সন্ধ্যাবেলা একটু বাজার যাব, মানে পার্লার আর কি। অনেকদিন হলো, সেই ডিসেম্বর মাসে মনে হয় আইব্রোটা করেছিলাম, তো একটু কেমন কেমন হয়ে আছে। কালকে আবার বিয়ে দিতে যাবো, বরযাত্রী যাবো, তো বিয়ে বাড়ি বলে কথা। তো ভাবলাম তাহলে একটু যাব। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, ওকে বললাম একটু নিয়ে যাবে, ও বললো ঠিক আছে নিয়ে যাবো সন্ধ্যাবেলা। তো সেই জন্য কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। আবার তারপর মেয়েকে একটু পড়াতেও হবে, কারণ কালকে তো আর পড়তে বসবেই না, বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে দিতে যাবে আর পড়বে কখন, তাই না। তো দেখো এত বাঁশ পাতা পড়তে থাকে না, গোটা চারদিকে ভরে যায়। তবে আর কদিন পরে হয়তো আর পড়বে না, কারণ পাতাগুলো সব ঝরে যাচ্ছে, তো এবার নতুন পাতা তৈরি হচ্ছে, বসন্তকাল পড়েই গেছে। আর এই সময়টাই আমার সবথেকে বেশি ভালো লাগে, এই বসন্তকাল, এই ফাল্গুন মাসটা। আর জানো তো আমাদেরও বিয়ে হয়েছিল এই ফাল্গুন মাস, তাও জানতে পারবে কয়েকদিন পরে আর কি কোন দিন। তো যাই হোক, দেখতে দেখতে 9টা বছর কমপ্লিট করে ফেললাম। তো যাই হোক, কোথায় দিয়ে যে দিন চলে যাচ্ছে সেটা মানে বয়স একটা একটা করে বেড়েই যাচ্ছে। 9 বছর আজকে আমি এখানে আছি, তবুও কিন্তু এই জায়গাটাকে আমি নিজের করে নিতে পারছি না। আর এখানকার মানুষজন এখনও আমার মনে হয় আমি যেন কোথাও আত্মীয় বাড়িতে আছি। বাপের বাড়ি গেলে সেটাই মনে হয় আমার নিজের ঘর। এখন আবার সেটাও নিজের শান্তির জায়গা মনে হয় না, কারণ আমার এখন নিজের শান্তির জায়গা বলে কোথাও নেই, জানো তো। এটাকেও আমি নিজের শান্তির জায়গা মনে করতে পারছি না, আর বাপের বাড়ি গেলেও পারছি না, কারণ সেখানে যে মা নেই। তো সেখানে গেলেও সব অন্যান্য লোকজনের সঙ্গে থাকা, তো মনে হয় যেন আত্মীয় বাড়ি এসেছি। সত্যি আমার জীবনটা যে এতই খারাপ, মানে এতই আমি অভাগী, সত্যি কী আর বলবো। তবে একদিক দিয়ে ভালো, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, সেটাই অনেক। তো তারপরে দেখো পার্লার থেকে এসে না মেয়েকে পড়তে বসিয়েছি, শাড়িটাও চেঞ্জ করিনি, কারণ কি রাত্রেবেলা ওদের ওখানে খাওয়ার নিমন্ত্রণ আছে। তো ভাবলাম লোকজন আছে আর ওই ছাপা শাড়ি পরে যাবো, এটা যেহেতু পরে আছি আর খুলবো না, একেবারে খাওয়া দাওয়া করে এসে খুলবো। তো যে বেডশিটগুলো কেচেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম, কারণ ফেলে রাখলে হবে না, কালকে তো আর এইসব সময় পাবো না। এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছি।